রবিবারের পড়ন্ত নিঝুম অলস বিকেল। আমি খাওয়া দাওয়ার পর আরাম কেদারায় চোখ বুজে ঝিমুচ্ছিলাম। এমন সময় দরজায় কড়া নড়তেই একেবারে ভূত দেখার মতো চমকে উঠলাম। বুঝলাম আমার ঝিমুনিটা ভাত ঘুমে পরিণত হতে যাচ্ছিল। ঠিক তখনই এই কড়াঘাত। টেবিলের ওপরে রাখা চশমাটা নাকের ওপরে বসিয়ে আলিস্যি ছাড়তে ছাড়তে গিয়ে দরজাটা খুলে দেখলাম ডাক পিয়ন নিজের ঝোলার থেকে এক তাড়া খাম বের করে তার ভেতর থেকে আমার চিঠিটা খুঁজে বের করবার চেষ্টা করছে। অবশেষে নির্দিষ্ট খামটি হাতে নিয়ে অন্যগুলি ঝোলায় পুড়ে রেখে হাসি মুখে সে বললে, বিভূতি দাদা, তোমার এই চিঠিখানি এসেছে কালকের বক্সে। বৃষ্টি বাদলার জন্য এদিকে আসতে পারিনি। এই নাও, এই নাও। বলে আমার বহু পরিচিত পিয়ন হরনাথ মণ্ডল খামটি আমার হাতে দিয়ে রিসিপ্ট শিটে সই করিয়ে নিয়ে চলে গেল। খামের ওপর কম্পিত হস্তে আমার নাম ও ঠিকানা লেখা রয়েছে দেখে প্রথমে অনুমান করেছিলাম পত্র প্রেরকের বয়স হয়তো 70 পেরিয়েছে। কিন্তু চিঠিটি খাম থেকে বের করা মাত্রই আশ্চর্য হলাম সেটিতে আমাদের বহু পুরনো বন্ধু অশ্বিনীর পরিচয় পেয়ে। আলোচিত বিষয়বস্তু খুব বেশি বড় নয়, তবে যেটুকু লেখা আছে তা বড়ই রহস্যজনক। সেখানে জানানো হয়েছে, আশা করি তুমিও কিশোরী ভালো আছো। বহুবার তোমাদের আমার বাড়িতে এসে ঘুরে যেতে বলেছি, কিন্তু তোমরা কর্মব্যস্ততার দোহাই দিয়ে আসোনি কোনো বাড়ি। তবে এবার যদি তোমরা একবারের জন্য না আসো তাহলে হয়তো এই বন্ধুটিকে আর দেখতে পাবে না। মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে আমার এখানে প্রতিনিয়ত। হয়তো ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। পুলিশে ইতিমধ্যে বার দুয়েক হাজতে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। তাদের জেরায় জেরায় আমি কাহিল। এদিকে এখানে থেকে যে পালিয়ে যাব তার উপায় নেই। আমায় ফাঁসানো হচ্ছে বিভূতি। যে ঘটনা ঘটছে তাকে অলৌকিক বললে ভুল হবে। ইহজগতের কোনো প্রাণীর পক্ষে তা ঘটানো সম্ভব নয়। বাকি কি করে এত কিছু গুছিয়ে লিখবো বুঝতে পারছি না। মনের ভাব ও পরিস্থিতি লিখে বোঝানো কঠিন। শেষ অনুরোধ এটাই যে যেভাবেই হোক তারানাথকে সঙ্গে করে নিয়ে এসো এখানে। আশা করি আমার অনুরোধটা উনি বুঝবেন। এতে তোমার শুভাকাঙ্ক্ষী অশ্বিনী মিশ্র। চিঠিটা পড়ে প্রথমেই মাথাটা আমার তালগোল পাকিয়ে গেল। অশ্বিনীর বিপদের ব্যাপারে বিশ্লেষণ করবার আগে মস্তিষ্কে স্থান করে নিল তার বাসস্থানের দূরত্বের ব্যাপারটা। অশ্বিনী থাকে বেনারসের এক পাহাড়ি গ্রামে, যে জায়গার নাম লামহি। সেখানে পৌঁছানো কি যায় তাই ব্যাপার নাকি? মনের ভেতরটা অস্থির করতে শুরু করলো বিস্তর। ভাবনা চিন্তার কুলকিনারা না পেয়ে ছুটলাম কিশোরীর মেসের উদ্দেশ্যে। তাকে যথাস্থানেই পাওয়া গেল ঠিকই, তবে সমস্তটা শুনে তার অবস্থাও হলো কিংকর্তব্য বিমূঢ়। সে কেবল এটুকু বলল, দেখো, আমি লামহি গ্রামে পৌঁছানোর উপায় জেনে নিতে পারবো আমাদের মেসের রামেশ্বরের কাছ থেকে। তার পৈতৃক ভিটা তো ওই বেনারসেই। তাছাড়া টাকা পয়সার কথা যদি চিন্তা করো তাতেও মোটামুটি অসুবিধা এখন আমার নেই, কারণ কিছু বাড়তি অর্থপ্রাপ্তি ঘটেছে সপ্তাহখানেক আগে। কিন্তু পুলিশের ব্যাপার যেহেতু বলছে, তার উপর তারানাথকে সঙ্গে নিয়ে যাওয়ার আর্জি, সমস্ত ব্যাপারটা কেমন ঘোলাটে না? কি করা যায় বলো তো? দেখো, অশ্বিনী যেমন মানুষ তাতে করে এই ব্যাপারে আমি নিশ্চিত যে সে ভীষণ সংকটে না পড়লে এত দূরের থেকে আমাদের তার করবে না। আগে একবার তারানাথের কাছে গিয়ে ব্যাপারটা জানাই, দেখি ওনার এই বিষয়ে কি বক্তব্য। সেটাই করা যাক। দাঁড়াও, আমি পাঞ্জাবিটা বদলে আসি। কিশোরী পোশাক বদলে ফিরে এলে আমরা পা বাড়ালাম মঠ লেনের উদ্দেশ্যে। আষাঢ় শেষ হয়ে শ্রাবণের প্রথম ভাগে আকাশের রং সর্বদাই ঘোলাটে হয়ে থাকে, কাজেই ছাতা জিনিসটা সে সময় হাতছাড়া করলে চলে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অশ্বিনীর চিঠির কৌতূহল আমাদের চিন্তাভাবনাকে এমনভাবেই আশ্রয় করে নিয়েছিল যে ঝিরঝিরি বৃষ্টি শুরু হতেই খেয়াল করলাম আমরা দুজন কেউই ছাতা সঙ্গে করে বের হইনি। কাজেই একটা বন্ধ দোকানের ছাউনির নিচে গিয়ে দাঁড়িয়ে পড়তে হলো দুজনকেই। কিশোরীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, যে বাড়তি অর্থপ্রাপ্তির কথা বলছিলে তা কিভাবে হলো? লটারি ফটারি জিতেছ নাকি? না না, আমার এক দুঃসম্পর্কের জ্যাঠামশাই মারা গেছে। সে জ্যাঠামশাই নিজের বলতে কেউ নেই। এদিকে বসত ভিটে সহ বেশ কয়েক কাটা সম্পত্তির মালিক ছিলেন সে।
মৃত্যুর আগেই আমার তার স্থাবর অস্থাবর সম্পত্তির ওয়ারিশ করে রেখে গেছেন। জায়গাটা অনেক দূর, নদিয়া রানাঘাট স্টেশনের পর কালীনারায়ণপুর হল্ট আছে, সে জায়গায় নেমে আরও অনেক ভেতরে যেতে হবে। তা যাই হোক, কত দূর গিয়ে তো আর জায়গা দেখাশোনা করা সম্ভব নয়। এই যা দাম পেয়েছি তাতেই বিক্রি করে দিয়ে এসেছি জমিটুকু। সে কারণেই বললাম, এই মুহূর্তে অশ্বিনের পাশে দাঁড়ানোর জন্য যদি আমাদের তিনজনকেই ছুটতে হয়, আমি আর্থিকভাবে পাশে দাঁড়াতে পারব। পরে তুমি যতটা পারবে আমায় না হয় দিও। বেশ, তাই হবে। কই দাও দেখি একটা সিগারেট ধরাই। দুটি কাঁচি সিগারেট শেষ করতে করতে বৃষ্টিটা ধরে এল। আমরা পুনরায় হাঁটা শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছে দেখি তিনি দাওয়ায় বসে তালপাতার পাখা দিয়ে হাওয়া খাচ্ছেন। অন্য হাতে নারকেলের মালা দিয়ে তৈরি তার অনিবার্য সঙ্গী সেই জ্বলন্ত হুকোটি। আমাদের দেখার পর ওনার অভিব্যক্তি এমনই হলো যে তিনি যেন একেবারে নিশ্চিত ছিলেন আমিও কিশোরী এখনই তার সম্মুখে এসে উপস্থিত হব। কাঁচা পাকা দাড়ির ফাঁকে একটা সূক্ষ্ম রহস্য মিশ্রিত হাসির রেখা ফুটিয়ে তুলে তিনি বললেন, এই তো তোমরা আসছো দেখে বৃষ্টিটা একটু থামিয়ে দিলাম। প্রকৃতির বড় মাপের এই শক্তিগুলিকে নিয়ে টানা হ্যাচড়া করাটা উচিত নয়। তবুও মাঝে মাঝে যখন বুঝতে পারি যে তোমরা মটলেনের দিকে আসছো, সেই সময় কখনো কখনো আগমতন্ত্রের প্রয়োগ করে ক্ষমতাগুলিকে ঝালিয়ে নিয়ে আর কি। একভাবে সগৌরবের কথাগুলি বলে যাওয়ার পরপরই তারানাথের চোখ দুটি ধীরে ধীরে ছোট হয়ে এলো। পরক্ষণেই ভ্রুকুটি করে বললে, কি ব্যাপার, তোমাদের দুজনের চেহারার অবস্থা এমন কেন? কিছু হয়েছে নাকি? আমি পকেট থেকে অশ্বিনীর চিঠিটা বের করে তারানাথের হাতে দিলাম। সে হুঁকো এবং পাখাটি পাশে নামিয়ে রেখে কাগজটি চোখের সামনে ধরল। চিঠি পড়ার পর তারানাথ উদ্দেশ্যহীনভাবে ওপরের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, ব্যাপার খুব ভালো বুঝছি না হে। মুশকিলটা হলো অশ্বিনী থাকে বহু দূরে। আশেপাশে হলে দুম করে একবার দেখে আসা যেত। সে যত দূরেই হোক না কেন, এমন তো নয় যে সেখানে পৌঁছানোর পথ নেই। চলুন না ঠাকুরমশাই, অশ্বিনী এত পুরনো বন্ধু আমাদের, সেই তো আমাকে আপনার কাছে নিয়ে এসেছিল। তারপর আমি নিয়ে এলাম বিভূতিকে। ওকে তো আপনি ভালোভাবেই চেনেন। বিষয় নিশ্চিতভাবে খুব গম্ভীর, নইলে এত দূর থেকে আমাদের ডাকবার ব্যাপারটা তার মাথায় আসবার কথা না। তারানাথ কিশোরীর দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তার মুখে চিন্তা ও সংকোচের ভাঁজগুলো জল করে ভেসে উঠছে। এমন সময় আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি কোনোভাবে দেখতে পারেন না যে সেখানে আসলে কি ঘটছে বা অশ্বিনী কোন ধরনের বিপদে পড়েছে? তারানাথ না বাচক মাথা নেড়ে খানিকক্ষণ চুপ করে থাকার পর বলল, নির্দিষ্ট ব্যক্তিকে চোখের সামনে দেখতে পেলে মঙ্গল অমঙ্গলের কিছুটা আঁচ করতে পারা যায়। তবে এত দূরের থেকে তা যদি সম্ভব হতো, তাহলে কি আমি আমার মা বাবাকে হারাতাম অকালেই? তাদের দুজনের ক্ষেত্রেই আমি বুঝতেও পারিনি যে বাড়িতে তারা মৃত্যুশয্যায় শায়িত রয়েছে। যখন যেভাবেই জানতে পেরে বাড়িতে গিয়ে পৌঁছেছি, তখন অনেক দেরি হয়ে গেছে। যমদূতের সমন ততদিনে চলে এসেছে যে যাই করা হোক না কেন তাদের আর পৃথিবীতে আটকে রাখা যাবে না। তাই অশ্বিনীর বিপদটা আসলে কি তা বেনারসে না গেলে জানা যাবে না। আমার কাছে যতটা যা আছে আমি দিচ্ছি, বাকিটা যদি তোমরা দেখে নিতে পারো তবে। ওই সব নিয়ে আপনাকে ভাবতে হবে না ঠাকুরমশাই। আমরা কালকে ট্রেনে বেরোচ্ছি, সেখানে এটুকু নিশ্চিন্ত থাকুন। আমি মেসে গিয়ে রামেশ্বরের কাছ থেকে সমস্তটা জেনে নিচ্ছি। আশা করি ও সব রকমভাবে সাহায্য করতে পারে। আজকের মধ্যে আমরা তৈরি হয়ে নিচ্ছি ঠাকুরমশাই। সন্ধ্যায় আমি একবার এসে আপনাকে ট্রেনের টাইমটা জানিয়ে দিয়ে যাব, কেমন? আমিও কিশোরী পরম উত্তেজনা ও রোমাঞ্চ নিয়ে ফিরে এলাম যার যার বাসস্থানে। এর আগে আমি একবার উত্তরপ্রদেশের এক সদর অঞ্চলে কোম্পানির কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। সেখানে থেকে বেনারসের দূরত্ব ছিল মাত্র 8 কিলোমিটার। তবুও কর্মব্যস্ততার কারণে কলকাতায় ফিরে আসবার তাড়াহুড়োয় সেখানে আর যেতে পারিনি। ঘুরে ফিরে সেই নিয়তি এমন নিষ্ঠুরভাবে প্রসন্ন হবে ভাবতেই পারিনি। বেনারসে ভ্রমণের আনন্দ তো বহু দূরের কথা,
অশ্বিনী